আসসালামু আলাইকুম মেয়েরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। একটা দীর্ঘ অনাকাঙ্ক্ষিত ছুটি চলছে। জানি না এই সময়টা কে কে বাসায় নিজে দায়িত্বে পড়াশোনা করেছো। তো এতদিন যদি পড়াশোনা নাও করে থাকো, এখন যেহেতু অনলাইনে ক্লাস শুরু হয়েছে, ক্লাসগুলো ফলো করে প্রতিদিন একটু একটু করে পড়লেও তোমাদের উপর লোডটা অনেক কমে যাবে। তো একাদশ শ্রেণীর সাথে এটা আমার প্রথম অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। লাস্ট ক্লাস পর্যন্ত যেটা পড়ানো হয়েছিল, যখন আমরা কলেজে ক্লাস নিতাম তখন যতটুকু পড়ানো হয়েছিল তোমাদের অর্থনীতি দ্বিতীয় পত্র বইয়ের চতুর্থ অধ্যায় জনসংখ্যা, মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান অধ্যায়টির অংশবিশেষ পড়ানো হয়ে গিয়েছিল। তো যে টপিকগুলো পড়ানো হয়েছিল তোমাদের সুবিধার জন্য এখানে আমি আবার একটু মেনশন করে দিয়েছি, যাতে যারা ক্লাস যদি কেউ মিস করেও থাকো তাহলে যেন তোমরা আপডেটেড থাকতে পারো। টপিকগুলো ছিল স্থূল জন্মহার, স্থূল মৃত্যুহার, জনসংখ্যা বৃদ্ধির হার, জনসংখ্যার ঘনত্ব, জন্মহার, মৃত্যুহার, নিট অভিবাসন হার। এই সবগুলো সংজ্ঞা এবং সূত্র পড়ানো হয়েছিল। সংজ্ঞা এবং সূত্রগুলো বইয়ে দেওয়া আছে, তোমরা আবার একটু বাসায় পড়ে নিবে। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কেউ যদি ক্লাস মিস করে থাকো তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি ইনশাল্লাহ পরে নেক্সট ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তারপরে যেটা পড়ানো হয়েছিল জনসংখ্যার তত্ত্ব, দুটি তত্ত্ব আছে তোমাদের বই, ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব এবং কাম্য জনসংখ্যা তত্ত্ব। তো আমাদের আজকের ক্লাসটা যে টপিকের উপর হবে সেটা হচ্ছে যে আমরা পড়ব বাংলাদেশের প্রেক্ষাপটে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব নাকি কাম্য জনসংখ্যা তত্ত্ব কোনটি বেশি প্রাসঙ্গিক। তো এই জিনিসটা পড়ার জন্য আমরা ছোট্ট একটু রিভিউ করে নিচ্ছি, আশা করি তোমাদের মনে আছে। তারপর একটু ঝালাই করে নিচ্ছি ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বে কী বলেছিল। মূল কথাটা ছিল যে জনসংখ্যা যদি অনিয়ন্ত্রিত থাকে, জনসংখ্যা নিয়ন্ত্রণ করা না হয়, তখন জনসংখ্যা বাড়বে জ্যামিতিক হারে, কিন্তু খাদ্য উৎপাদন বাড়বে গাণিতিক হারে। গাণিতিক হার হচ্ছে 1, 2, 3, 4 এরকম, আর জ্যামিতিক হার হচ্ছে 2, 4, 8, 16 এরকম। তো খাদ্য উৎপাদনের চেয়ে জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি হবে। আর কাম্য জনসংখ্যাতে যেটা বলেছিল এটা ভিন্ন একটা পার্সপেক্টিভ থেকে ভিন্ন একটা জিনিস মেজার করে। কাম্য জনসংখ্যা তত্ত্বের মূল কথা হচ্ছে যে একটা দেশে যে পরিমাণ জনসংখ্যা থাকলে জনগণের জীবনযাত্রার মান সর্বোচ্চ হবে। জীবনযাত্রার মানটা নির্ণয় করা হয় জনগণের মাথাপিছু আয় দিয়ে। মাথাপিছু আয় হচ্ছে গড় আয়, একটা দেশের মানুষের গড় আয় সেটা। তো কাম্য জনসংখ্যা স্তরে বলেছে যে একটা দেশের জনসংখ্যা যে পরিমাণ হলে সে দেশের জনগণের গড় আয় সর্বোচ্চ হবে, জীবনযাত্রার মান সর্বোচ্চ হবে, সেটাই হচ্ছে সে দেশের কাম্য জনসংখ্যা। এখন এই দুইটা তত্ত্বের মধ্যে বাংলাদেশের জন্য কোন তত্ত্বটি বেশি প্রাসঙ্গিক, এটা তোমাদের সৃজনশীলের 4 নাম্বার প্রশ্ন, যেটা ডি টাইপ কোশ্চেন, ঘ প্রশ্ন যেটা সেটা আসে, সেক্ষেত্রে আসতে পারে। তো এখানে উত্তরটা আমি লিখে দিয়েছি, তোমরা এখন বুঝে নেওয়ার চেষ্টা করো, আর পরবর্তীতে ক্লাস শেষ হয়ে গেলে ভিডিওটা পজ করে উত্তরটা লিখে নেবে খাতায়। জনসংখ্যার দুটি তত্ত্ব, ম্যালথাসীয় তত্ত্ব এবং কাম্য জনসংখ্যা তত্ত্ব, দুটি আলাদা দৃষ্টিকোণ থেকে কোনো দেশের জনসংখ্যা বৃদ্ধি এবং এই সংক্রান্ত সমস্যা ও সম্ভাবনাগুলো আলোচনা করে। কোন তত্ত্বটি বাংলাদেশের প্রেক্ষাপটে অধিক যুক্তিযুক্ত তা জানার জন্য দুটি তত্ত্বের তুলনামূলক আলোচনা প্রয়োজন। তো আমরা এখানে প্রশ্নের যে উত্তরটা রেডি করেছি, এখানে দুটি তত্ত্বের তুলনামূলক আলোচনা করব। মানে হচ্ছে প্রথমে ম্যালথাসের তত্ত্বের আলোকে বাংলাদেশের অবস্থা বিশ্লেষণ করব, তারপর হচ্ছে কাম্য জনসংখ্যা তত্ত্বের আলোকে বাংলাদেশের অবস্থা বিশ্লেষণ করব। উত্তরটা খুব বেশি বড় করব না, যতটুকু আছে ততটুকু তোমরা বুঝে পড়ে নেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, ম্যালথাসের তত্ত্বের আলোকে বাংলাদেশের জনসংখ্যা দেখো যে আসলে বাংলাদেশের সিচুয়েশন যেটা, যে বাংলাদেশের জনসংখ্যা যে হারে বৃদ্ধি পায়, খাদ্য উৎপাদন তার চেয়ে কম হারে বৃদ্ধি পায়। তো এই কথাটা কিন্তু ম্যালথাসের যে তত্ত্ব সেটাকে সমর্থন করছে। তারপরে আছে এদেশের মাথাপিছু আবাদযোগ্য জমির পরিমাণ দিনে দিনে হ্রাস পাচ্ছে। মাথাপিছু আবাদযোগ্য জমির পরিমাণ মানে হচ্ছে যে গড়ে একটা মানুষের কাছে যে পরিমাণ আবাদযোগ্য জমি আছে, আবাদযোগ্য জমি মানে হচ্ছে যেটাতে চাষ করা যায়, ফসল উৎপাদন করা যায়। তো গড়ে বাংলাদেশের প্রতি মানুষের যেই আবাদযোগ্য জমি আছে, আমরা যদি এটা ভাগ করে দিই তাহলে যে পরিমাণ জমি পড়বে সেটা দিনে দিনে হ্রাস পাচ্ছে। কারণ কি, জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তো এই যে জমি দিনে দিনে হ্রাস পাচ্ছে, এটাও কি ইন্ডিকেট করে বা কি নির্দেশ করে, যে আমাদের খাদ্য উৎপাদন দিনে দিনে হ্রাস পাচ্ছে। জমি যদি কমে যায় তখন খাদ্য উৎপাদন স্বাভাবিকভাবে কমে যাবে। তো এই পয়েন্টটাও ম্যালথাসের তত্ত্বকে সমর্থন করছে।
আচ্ছা, ফলে প্রয়োজনীয় খাদ্যের যোগান দেওয়া কঠিন হয়ে পড়ছে। জনগণের মাথাপিছু আয়ও উন্নত দেশের তুলনায় অতি নগণ্য। মাথাপিছু আয় উন্নত দেশের তুলনায় নগণ্য মানে হচ্ছে যে আমাদের দেশের মানুষের জীবনযাত্রার মান কম উন্নত দেশের মানুষের চেয়ে। সুতরাং আমাদেরটা কি হচ্ছে, অনুন্নত বা উন্নয়নশীল দেশ। স্থূল জন্মহার ও স্থূল মৃত্যুহার দুটি বেশি, যা মেলথাসের মতে জনাধিক্যের কারণ। জন্মহার যদি বেশি হয় এবং মৃত্যুহার যদি বেশি হয়, তাহলে মেলথাসের মতে জনসংখ্যা বাড়বে। কারণ যখন মৃত্যুহার বেশি হবে, মানুষের কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সন্তান জন্ম দেওয়ার প্রবণতা বেড়ে যায়। কারণ মানুষ মনে করে যে যদি 5টা বাচ্চা হয়, তার মধ্যে হয়তো 3টা বেঁচে থাকবে। এটা বাংলাদেশের সব লেভেলে না, এরকম হতে পারে যে গ্রামে যেখানে চিকিৎসা সেবা উন্নত না বা চিকিৎসা সেবা সবার কাছে পৌঁছে না, সেসব ক্ষেত্রে এরকম হতে পারে যে বাচ্চা যতজন জন্মগ্রহণ করছে সবাই বেঁচে থাকছে না। তো সেক্ষেত্রে মানুষের হচ্ছে সন্তান জন্ম দেওয়ার প্রবণতা বেড়ে যায়। তো ম্যালথাসের মতে উচ্চ জন্মহার এবং উচ্চ মৃত্যুহার দুটোই কি হচ্ছে, জনাধিকের কারণ বা অধিক জনসংখ্যার কারণ। তবে তারপর আবার ম্যালথাস যে প্রাকৃতিক নিরোধ বলেছেন, ম্যালথাসের তত্ত্বে কিছু প্রাকৃতিক নিরোধ আছে, যে মানুষ যদি জনসংখ্যা নিয়ন্ত্রণ নাও করে, প্রকৃতি তার পদ্ধতিতে জনসংখ্যা নিয়ন্ত্রণ করে। তো এই নিরোধ বাংলাদেশে কার্যকর আছে, যেমন দুর্ভিক্ষ, মহামারী, এগুলো কিন্তু বাংলাদেশে হয়। তারপর প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, এগুলোতেও হচ্ছে অনেক ক্ষয়ক্ষতি হয়। তো ম্যালথাস যে পয়েন্টগুলো বলেছেন তার তত্ত্বে, এগুলোর অনেকগুলোই হচ্ছে বাংলাদেশের আলোকে যদি বিশ্লেষণ করো বা চিন্তা করো, তাহলে অনেকগুলোই হচ্ছে বাংলাদেশের সাথে প্রাসঙ্গিক হচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা কাম্য জনসংখ্যা তত্ত্বের আলোকে বাংলাদেশের চিত্রটা একটু বোঝার চেষ্টা করব। কাম্য জনসংখ্যা অনুযায়ী যতক্ষণ পর্যন্ত দেশে মাথাপিছু আয় বৃদ্ধি পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধি পেলেও জনাধিক্য ঘটেনি বলে মনে করতে হবে। তো এখন হচ্ছে বাংলাদেশের যে অবস্থা, যে বাংলাদেশে কিন্তু জনসংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, আবার বাংলাদেশের মাথাপিছু আয়ও দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। তো মানে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয়ও দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। এখন কাম্য জনসংখ্যা তত্ত্ব বলে যে এরকম অবস্থা যদি হয়, তাহলে বুঝতে হবে যে জনসংখ্যার আধিক্য ঘটেনি। কিন্তু বাংলাদেশের অবস্থা যদি চিন্তা করো, তাহলে খুব সহজেই বুঝতে পারবে যে বাংলাদেশে কি জনসংখ্যা বেশি না কম। অবশ্যই বেশি। যদিও তত্ত্বটা বলছে যে যতক্ষণ পর্যন্ত মাথাপিছু আয় বৃদ্ধি পাবে, ততক্ষণ পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধি পেলে বুঝতে হবে যে আসলে জনসংখ্যা বাড়েনি, আরও বাড়লেও সমস্যা নেই। কিন্তু অলরেডি বাংলাদেশে জনসংখ্যা অনেক বেশি এবং অধিক জনসংখ্যাজনিত যেসব সমস্যা, সেগুলো বাংলাদেশে হচ্ছে। তো ততটা বাংলাদেশে কার্যকর হচ্ছে না। তারপর বাংলাদেশের জনগণের জীবনযাত্রার মান কাঙ্ক্ষিত মানের নয় এবং জনসংখ্যা বৃদ্ধির হারও বেশি, কিন্তু বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধ নয়। এছাড়াও বেকারত্ব, পুষ্টিহীনতা, রোগব্যাধি ইত্যাদি জীবনযাত্রার মান বৃদ্ধির ক্ষেত্রে অন্তরায়। আচ্ছা, এই জায়গাটাতে একটু লেখার স্পেলিংয়ে ভুল আছে, তোমরা এই জিনিসটা যখন লিখবে তখন ঠিক করে নেবে। জীবনযাত্রার মান বৃদ্ধি হবে। আচ্ছা, তো কাম্য জনসংখ্যার তত্ত্ব সেটা উন্নত দেশে কার্যকর হয়, কিন্তু অনুন্নত বা উন্নয়নশীল দেশে কার্যকর হয় না। এই কারণেই যে উন্নত দেশে ধরো তোমার উন্নত দেশে হচ্ছে উন্নত প্রযুক্তি তারা ইউজ করতে পারে, কৃষিক্ষেত্রে তারা উন্নত প্রযুক্তি ইউজ করতে পারে। তারপর হচ্ছে কৃষিক্ষেত্রে তাদের অর্থনীতি সমৃদ্ধ হলে তারা কৃষিক্ষেত্রে অনেক ভর্তুকিও দিতে পারে, এবং তাদের হচ্ছে যেসব প্রাকৃতিক সম্পদ থাকে, তাদের দেশ উন্নত হওয়ার কারণে এসব প্রাকৃতিক সম্পদের তারা যথার্থ ব্যবহার করতে পারে। বাংলাদেশেও প্রাকৃতিক সম্পদ নেই যে তা না, আছে, কিন্তু সেগুলো যথার্থ ব্যবহার হয় না, কারণ আমাদের দেশ মানে যথেষ্ট উন্নত না, বা আমাদের প্রাকৃতিক গ্যাস উত্তোলন করতে হলেও আমাদের একটা বিদেশি কোম্পানির সাহায্য নিতে হয়। তো বিভিন্ন কারণে হচ্ছে এই তত্ত্বটা বাংলাদেশে কার্যকর হয় না, বা বাংলাদেশে না, শুধু অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোতে কাম্য জনসংখ্যার তত্ত্বটা কার্যকর হয় না। আচ্ছা, এখানে হচ্ছে ব্যাখ্যাটা আরও বেশি বড় না করে এখানে ইতি টেনে উপসংহারের মতো একটা লিখেছি। এটা দেখো, উপরোক্ত তুলনামূলক আলোচনার ভিত্তিতে বলা যায়, বাংলাদেশের মতো উন্নয়নশীল ও জনবহুল দেশে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বই অধিক প্রাসঙ্গিক। কারণ ম্যালথাস খাদ্য ও জনসংখ্যার ক্ষেত্রে যে ভারসাম্যহীনতার কথা বলেছেন, বাংলাদেশের পরিস্থিতি এখন পর্যন্ত সে কথাই প্রমাণ করে। অধ্যাপক P.A. স্যামুয়েলসনও জনবহুল দেশে ম্যালথাসের তত্ত্বকেই অধিক যুক্তিযুক্ত বলে আখ্যা দিয়েছেন। আচ্ছা, এটা তোমাদের বইয়েও আছে, এবং এই তত্ত্বটাও সঠিক যে P.A. স্যামুয়েলসন একজন অনেক বিখ্যাত অর্থনীতিবিদ। তিনি ম্যালথাসের তত্ত্বকে অনুন্নত এবং উন্নয়নশীল দেশের জন্য অধিক যুক্তিযুক্ত বলেছেন।
ম্যালথাসের তত্ত্ব কেন বাংলাদেশে বা অনুন্নত বা উন্নয়নশীল দেশে কার্যকর, আশা করি সেটা বোঝাতে পেরেছি। কাম্য জনসংখ্যা কেন কার্যকর হচ্ছে না, এটার ব্যাখ্যাটা কম লিখেছি কিন্তু বেশি করে বলার চেষ্টা করেছি। অধিক ব্যাখ্যা লিখতে গেলে হচ্ছে তোমরা দুটার মধ্যে কনফিউজড হয়ে যাবে, এই জন্য চেষ্টা করেছি এটা ব্যাখ্যাটা একটু ছোট রাখতে। তো তারপরে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে যে স্পেসিফিক এই পয়েন্টটা আমি বুঝতে পারছি না, এরকম যদি হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাবে যে মিস আমি এটা বুঝতে পারিনি। আমি নেক্সট যে ক্লাস নেব সেই ক্লাসে হচ্ছে অন্য টপিক আলোচনা করার আগে এই জিনিসটা ক্লিয়ার করে নেব। একটু মনোযোগ দিয়ে বাসায় পড়ার চেষ্টা করবে, আশা করি বুঝতে পারবে। আজকে এ পর্যন্তই, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।